রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আজ সন্ধ্যা 7:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি প্রতিবাদ মিছিল বের করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আর তারা মিছিল থেকে সাবধানবাণী উচ্চারণ করছিল, বিভিন্ন স্লোগান দিচ্ছিল, যেগুলোতে তারা বলছিল 1 2 3 4 চাঁদাবাজ বাংলা ছাড়, চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না। তারা আরও বলছিল লীগ গেছে যে পথে, দল যাবে সে পথে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররা এই দাবি করছিল, এই প্রতিবাদ জানাচ্ছিল বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে। সাধারণ ছাত্রদের মিছিল ছিল, এটি কোনো দলীয় মিছিল না। আর এইটি তারা করছিল বুধবার দিন সন্ধ্যায় ঢাকার মিডফোর্ড হসপিটাল, যেটিকে এখন বলা হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে 3 নম্বর গেইটে গত বুধবার সন্ধ্যায় বিএনপির অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, এই বিভিন্ন দলের দুষ্কৃতিকারীরা, গুন্ডারা একজন ভাঙাড়ি ব্যবসায়ীকে, 39 বা 40 বছর বয়স্ক জনাব সোহাগ, তাকে পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে এবং কুপিয়ে হত্যা করে বুধবার সন্ধ্যায়। আর এই দৃশ্য বিভিন্ন গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়া ভেসে বেড়াচ্ছে। সেই নৃশংস হত্যাকাণ্ডের দৃশ্য, নির্মম দৃশ্য, পাথর দিয়ে আঘাত করে এবং কুপিয়ে। পাথর দিয়ে আঘাত করার পর তাকে কোপানো হয়, নির্মমভাবে তাকে হত্যা করা হয়। আর কারণ একটি, চাঁদা। যতটুকু জানা যায় মিডিয়া মাধ্যমে, বিভিন্ন মিডিয়া যেটা জানাচ্ছে আমাদের, বিভিন্ন সময়ের সোহাগের কাছে চাঁদা চাচ্ছিল এই বিএনপির অঙ্গ সংগঠনের যেগুলোর নাম নিলাম, এই 3 সংগঠনের নেতাকর্মীরা সোহাগের কাছে চাঁদা চাচ্ছিল। আর চাঁদা না দেয়াতে তার উপর তারা ক্ষিপ্ত হয় এবং বুধবার সন্ধ্যায় তাকে তারা নির্মমভাবে হত্যা করে। আর এই হত্যাকাণ্ডের প্রতিবাদে পুরো দেশব্যাপী মানুষ প্রতিবাদে ফেটে পড়েছে। সোশ্যাল মিডিয়ার সরগরম সমালোচনা, এবং রাজশাহীতে আজ ছাত্ররা মিছিল বের করল। অন্যান্য জায়গায় মিছিল হচ্ছে, খবর পেয়েছি। আর বিএনপি প্রতিক্রিয়া হিসাবে তারা কয়েকজন নেতাকর্মীকে বরখাস্ত করেছে, দল থেকে বহিষ্কার করেছে। তারা আগেও করেছে, করেনি তা না, কিন্তু কজনের বিরুদ্ধে করবে? আমি আগেও আমার বিভিন্ন ভিডিওতে বলেছি, তাদের সব নেতাকর্মী এই মালই, এই পচামাল। এই পচামাল দিয়ে বিএনপি যে বাংলাদেশ গড়বার কথা বলছে, আমাদের যে বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে, হাস্যকর। এই পচামাল দিয়ে এরকম বাংলাদেশ গড়া যায় না, সম্ভব নয় এটি। কখনো এরকম হয়, কোনো বিশেষ অসুখে মানুষের শরীরের পুরনো রক্ত ফেলে দিতে হয়, নতুন রক্ত ইনজেক্ট করতে হয় ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে। এটি একটি প্রক্রিয়া, মেডিকেল প্রসেস। ব্লাড ট্রান্সফিউশন বলি আমরা এটিকে। পচা রক্ত, পুরনো রক্ত ফেলে দিতে হয় শরীর থেকে, বিশুদ্ধ রক্ত দিতে হয়, না দিলে সেই রোগী বাঁচে না। থ্যালাসেমিয়া সম্ভবত অসুখটি, থ্যালাসেমিয়া রোগীদের এরকম করতে হয়। তো বিএনপির এখন যেই দশা হয়েছে, বিএনপি পুরো দলটি থ্যালাসেমিয়া আক্রান্ত হয়েছে আমার মনে হচ্ছে। শুধু আমার না, এই আশঙ্কা আমার না, পুরো দেশের মানুষের এটি আশঙ্কা এখন বিএনপিকে নিয়ে। এটি কি করে সম্ভব? যেভাবে হাসিনা পালালো, যেভাবে আওয়ামী লীগের পতন হলো, সেদিনের কথা। কি নির্মম পতন, নির্মম পলায়ন, নির্লজ্জ পলায়ন। সেই সমস্ত ভয়ঙ্কর স্মৃতি, ভয়ঙ্কর দুঃস্বপ্ন বিএনপির নেতাকর্মীরা কি করে ভুলে গেল? এটা তো কাঁচা ঘা, দগদগে ঘা এখনো। এমন যদি হতো কয়েক বছর চলে গিয়েছে মেমোরি থেকে আস্তে আস্তে সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো, যে পরিস্থিতির মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন, দুষ্কৃতিকারী গুন্ডাদের দল, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এই সমস্ত লীগগুলো এবং আওয়ামী লীগ ইটসেলফ যেভাবে পালিয়ে গেল, তারা যেভাবে তাদের নির্মম পতন হলো, নির্লজ্জ পতন। তো এই দৃশ্য, এই গল্প, এই সিনারিও কি করে ভুলা গেল রাতারাতি? কি করে সম্ভব?
এবং একদিনও দেরি হয়নি। 5 অগাস্ট সন্ধ্যা থেকেই বোধহয় বিএনপি নেতাকর্মীরা, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সারা বাংলাদেশ ব্যাপী আওয়ামীরা যেই যে জায়গাগুলোতে ছিল, ছাত্রলীগ যেই যেই জায়গায় চাঁদাবাজির রুট তৈরি করেছিল, পয়েন্ট তৈরি করেছিল, প্রত্যেকটি জায়গায় বিএনপির লোকেরা দখল নিয়েছে। এটি প্রতিষ্ঠিত সত্য। এটি এখন আর ওপেন সিক্রেট না। এখানে সিক্রেট পার্টটুকু বাদ দিতে হবে। এখন এভরিথিং ইজ ওপেন, সব কিছু খোলামেলা। এখন প্রতিটি জায়গায় অপরাধের যতগুলো পয়েন্ট ছিল, যতগুলো ক্রাইম পয়েন্ট ছিল, প্রত্যেকটি জায়গায় বিএনপি নেতাকর্মীরা, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, তৃণমূলে যারা যারা আছে, গ্রাম থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা, জেলা, রাজধানী, প্রত্যেকটি জায়গায় বিএনপির লোকেরা টেক ওভার করেছে। আর সেটির রেজাল্ট আমরা এখন দেখতে পাচ্ছি। এমনকি তাদের ইন্ট্রা পার্টি কোন্দল, অন্তর্দলীয় কোন্দল যেটাকে বলি আমরা, নিজ দলের ভেতরে কোন্দল, এই কোন্দলে 100-র মতো এই পর্যন্ত নেতাকর্মী নিহত হয়েছে। অন্য কেউ মারেনি, নিজেরা নিজেদের মেরেছে। তো এটি তো গা হিম করা গল্প, গা হিম করা স্টোরি প্রতিদিন আসছে। এটা ভয়ঙ্কর ব্যাপার। আমি অন্য টপিক নিয়ে ভিডিও করবো ভাবছিলাম, বাট এই হেডলাইন যখন আমার চোখের সামনে আসলো, আমি ভাবতে পারছিলাম না। আমার সব আইডিয়া অন্যরকম হয়ে গেছে, গোলমেলে হয়ে গেছে সব কিছু। তখন আমার কাছে মনে হলো এর চাইতে গুরুত্বপূর্ণ টপিক তো আর হতে পারে না, তাই এটি নিয়ে ভিডিও করছি। তো আরও অনেকেই হয়তো করছেন, আমার দেখা হয়নি, আমি কারো ভিডিও এই পর্যন্ত দেখিনি। তো আমি ভাবতে পারছি না বিষয়টি, এটি কি করে সম্ভব। যারা নিজেদেরকে এই দেশের সবচেয়ে বড় দল বলে দাবি করে, যারা ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছে, যারা নির্বাচনের জন্য পাগল হয়ে গিয়েছে, শয়নের স্বপনে জাগরণে 24/7 365, একটি শব্দ, একটি তাসবিহ, নির্বাচন নির্বাচন নির্বাচন। হাসিনার ছিল উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। তো সেই নির্বাচনের লোকেরা এগুলো কি করছে? আর তাদেরকে কেন আমরা নির্বাচিত করব? কোন আশায়? তাদের কাছে আমাদের প্রত্যাশা কি? একটি দুটো জায়গায় তো হয়নি এটি যে আমরা বিচ্ছিন্ন ঘটনা বলবো, যে বিচ্ছিন্ন ঘটনা বলে বাদ দিয়ে দিব, ভুলে যাবো, এরকম তো না বিষয়টি। পুরো দেশে এই চলছে তাদের। আর তারা বড় বড় কথা বলছে। সবচাইতে বড় অহংকারী এবং ধৃষ্টতামূলক কথাবার্তা যদি কেউ বলে, তারাই বলছে, তাদের নেতৃবৃন্দ বলছে, বলেই চলেছে, থামছে না। তারা হুঙ্কার দিয়ে সব কিছু উড়িয়ে দিচ্ছে, কাউকে ভাসিয়ে দিচ্ছে, কাউকে উড়িয়ে দিচ্ছে, কাউকে নাই করে দিচ্ছে। সে তাদেরই উচ্চকণ্ঠ, আর দুষ্কর্মের হোতা তাদেরই নেতাকর্মীরা। ভয়ঙ্কর ভয়ঙ্কর। একটি শব্দই শুধু বলা যায়, আর কিছুই বলা যায় না। তারা কি ভাবছে? তারা কি তাদের দলকে টিকিয়ে রাখতে পারবে? হাসিনা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তারা তো অন্তত ক্ষমতায় থেকে, ক্ষমতা ভোগ করে, টাকা পয়সা কামিয়ে বানিয়ে পাচার করে তারা এখন সেটির ফল ভোগ করছে, ক্ষমতা ছেড়েছে। তো বিএনপি ক্ষমতায় যাবার আগেই শেষ হয়ে যাবে নাকি? এরকম একটি আশঙ্কাই তো তৈরি হয়েছে এখন। নির্বাচনের দরকার হবে না, এই জিনিস যদি কিছুদিন তারা অব্যাহত রাখে, গণপিটুনি শুধু তাদের ভাগ্যে আছে। আমি বিএনপি করি এই কথা বলা যাবে না রাস্তায়, তাহলে গণপিটুনির শিকার হতে হবে জনগণ, সাধারণ মানুষ। অন্য কোনো রাজনৈতিক দল লাগবে না, প্রতিপক্ষ লাগবে না। যারা নির্দলীয় লোক আছে এই দেশে, তাদের সংখ্যাও কম না, কয়েক কোটি হবে নির্দলীয় লোক। তারা গণপিটুনি দেবে ধরে, যদি বলে আমি বিএনপি, আমি ছাত্র দল, আমি যুব দল। মানুষ শুনতে চাইবে না এগুলো। যেমন এখন বলা যায় না আমি আওয়ামী লীগ, বুক ফুলিয়ে বলা যায় না আমি ছাত্রলীগ, বলা যায় না এই কথা। কারণ ছাত্রলীগ, আওয়ামী লীগ এগুলো গালির সমর্থক হয়ে গিয়েছে। একটা সময় এই দেশে মানুষ বলা শুরু করেছিল যে তুই মানুষ না, তুই ছাত্রলীগ, তুই মানুষ না, তুই আওয়ামী লীগ। অর্থাৎ অমানুষ আর ছাত্রলীগ, আওয়ামী লীগ সমর্থক হয়ে গিয়েছিল। বিএনপিরও কি একই ভাগ্য বরণ করতে হবে? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। অপ্রীতিকর হলেও, শুনতে খারাপ লাগলেও, তেতো মনে হলেও এটি তো সত্যি, বাস্তবতা সেদিকেই যাচ্ছে। তাদের তো দরজা বন্ধ করে রুদ্ধদ্বার বৈঠক করা দরকার অনতি বিলম্বে। এই দলকে কি করে বাঁচানো যায়, এই পচা মালগুলোকে কি করা যায়, এবং তাদের সংখ্যা কত। অতি সম্প্রতি আমি দেখলাম, আমি বলবো এটি একটি ভালো জেস্টার বিএনপির পক্ষ থেকে, ভালো উদ্যোগ। বিএনপির পক্ষ থেকে লিস্ট করা হয়েছে। তো আমার একটু ভয়ও হয়েছে, কার লিস্ট করবেন আপনি?
এরা তো সংখ্যায় 10 জন না, 5 জন না, এরা 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ। এরাই সব দলে। এই চাঁদাবাজ ছাড়া আমি কাউকে দেখছি না এখন। তো তালিকা যদি করেন তাহলে 50 লক্ষ, পৌনে 1 কোটি লোকের তালিকা করতে হবে। ওই যে সেই কম্বলের গল্পে আমাকে আসতে হচ্ছে আবারও। কম্বলটাই তো বাঁচবে না, তালিকা করে কার বিরুদ্ধে আপনি কি অ্যাকশন নেবেন? কেউ বাঁচবে না, 10-20 জন লোক ছাড়া কেউ বাঁচবে না তাহলে। তো এই দলটিকে নতুন করে ভাবতে হবে তারা কি করতে চায়, তাদের প্ল্যান কি। দরকার হলে অন্য দলের সাহায্য নিতে হবে, দরকার হলে সরকারের সাহায্য নিতে হবে। আমরা দেখেছি হাসিনা আমলে জাতীয় পার্টি বা অন্য অনেক দল সরকারের সাহায্য নিয়েছে, সরকারের পার্টনার ছিল তারা, বিরোধী দলেও ছিল, সরকারেও ছিল। তো কোনো সমস্যা হলে হাসিনা তাদের বুদ্ধি দিয়েছে কি করে তারা মুখ রক্ষা করবে। জাতীয় পার্টি ইমেজ সংকটে পড়েছিল যে আমাদের লজ্জা হয়, মানুষ আমাদের বলে আমরা গৃহপালিত। তখন তারা বলেছিল, হাসিনা বলেছিল, তাদের গোপনে কিছু পরামর্শ দিয়েছিল তারা কি বলে মুখ রক্ষা করবে, কি তারা বলতে পারে। আওয়ামী লীগের পক্ষ থেকে শিখিয়ে দেওয়া হয়েছিল। সো বিএনপির এখন এরকম হেল্প দরকার। হয় অন্যান্য তার যে প্রতিদ্বন্দ্বী দলগুলো আছে, এনসিপি, জামায়াত ইসলাম, যাদের সঙ্গে তাদের সমস্যা, বৈরিতা, তাদের সাহায্য নিতে হবে। ভাই আমাদের একটু বাঁচাও, পরামর্শ দাও, তোমাদের নেতাকর্মী কী করে নিয়ন্ত্রণে থাকে, আমাদের কেন থাকে না। না হলে সরকারের কাছে সাহায্য চাইতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে বলতে হবে যে আপনি আমাদের সাহায্য করুন, বিশেষজ্ঞ কমিটি গঠন করুন, আমার এই নেতাকর্মীদের বাঁচাবো কীভাবে, সৎ পথে, ভালো পথে, চাঁদাবাজি থেকে বাঁচিয়ে রাখবো কীভাবে, সাহায্য চাইতে হবে। আর কোনো রাস্তা দেখছি না। আর আমাদের পক্ষ থেকে বিএনপির জন্য এই মুহূর্তে দোয়া করা ছাড়া আর কিচ্ছু করবার নেই। সঙ্গীন অবস্থা, একেবারে ফ্রাস্ট্রেটিং, এক্সট্রিমলি ফ্রাস্ট্রেটিং। আর কিছুই বলবার নেই আসলে। আমি আমার অনুভূতি হারিয়ে ফেলেছি। এটি হতে পারে না, এই নির্মমতা, পাথর দিয়ে একটা মানুষকে আঘাত করে করে মেরে ফেলা চাঁদার জন্যে, কি ভয়ঙ্কর কথা। এনসিপির সার্জিস আলম এবং সম্ভবত হাসনাত আবদুল্লাহ তারা পোস্ট দিয়েছে এই বিষয়ে। সার্জিস আলমের পোস্ট আমি দেখেছি, সেখানে তারেক রহমানকে বলা হয়েছে, ট্যাগ করা হয়েছে এবং তাকে বলা হয়েছে যে আপনি দ্রুত ব্যবস্থা নিন, কী করবেন এই দলকে বাঁচাবার জন্যে। সার্জিস আলম উৎকণ্ঠা প্রকাশ করেছেন বিএনপির জন্য এবং তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন। যেটি আমি বলছিলাম, বিএনপিকে নিজে থেকেই করতে হবে, সাহায্য চাইতে হবে অন্যদের। নিজেরা এটি মেনটেন করতে পারবে না, তাদের হাতের বাইরে চলে গিয়েছে বিষয়টি, তাদের আয়ত্তে নেই। ভালো থাকবেন দর্শক, কথা হবে অন্য কোনো ভিডিওতে।